রাস্তা পার হয়ে ঈশান আর তিতির যখন নদীর ধারে খোলা আকাশে দেখা পেল, বৃষ্টি তখন আরও জোরালো হয়ে নেমেছে। সামনে নদীর পানিতে শব্দ করে আছড়ে পড়ছে এক একটা বাড়িকণা। শো শো বাতাস বইছে এলোমেলোভাবে। এদিকের লম্বা লম্বা গাছগুলো হেলে পড়ছে একে অপরের উপর। ঘন ঘন বিদ্যুৎ চমকানো দেখা যাচ্ছে টলটলে নদীর জলের উপর নিত্য তোলা বৃষ্টির ফোঁটাগুলোকে। ঘুটঘুটে অন্ধকার চারপাশে, আকাশে ঘন কালো মেঘের ঘনঘটা। আজকের দিনটা সম্ভবত পূর্ণিমার আশেপাশে, কোনো দিন বলা যায় না, পূর্ণিমা হতে পারে। তবে মেঘের আড়ালে ঢাকা পড়ে গিয়েছে চাঁদ আর তার আলো। জঙ্গলের ওই বিপদের রাস্তাটুকু পেরিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল দুজনে। ঈশান গভীরভাবে তিতিরকে অবলোকন করতে ব্যস্ত। নিজের সেলফোনের আলোয় পা থেকে মাথা অবধি ধরে ধরে খেয়াল করার চেষ্টা করলো অন্ধকারে কোথাও আঘাত পেয়েছে কিনা মেয়েটা। তিতিরকে জিজ্ঞাসা করলো কয়েকবার। তিতির বা ঈশান দুজনে কেউ কোনো ধরনের আঘাত পায়নি। সাবধানে সহি সালামত পার হয়ে এসেছে। খানিক দূরে তাদের তাঁবুখানা টাঙানো, সেটায় আলো জ্বেলে রেখে যায়নি যাওয়ার সময়, সুতরাং ধীর পায়ে এগোতে হলো সেদিকটায়। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে ধরণীর বুকে। নিস্তব্ধতা ঘেরা আশপাশ ওই মুহূর্তে মুখর হয়ে আছে সেই বর্ষণধ্বনিতে। তাঁবুর ভেতরে দেখে মনে হচ্ছে কোনো সাজানো গোছানো বেডরুমে ঢুকেছে তারা। যে কোনো ধরনের ক্যাম্পিংয়ে সাধারণত ট্যুরিস্টরা যে ধরনের তাঁবু টাঙিয়ে ক্যাম্পিং করায়, সেটা সেরকম মোটেও নয়। চন্দ্রাধরনের ম্যানেজার নিজের সাথে আরও কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে এসে ভেতরটা পুরো ডিসেন্ট লুকে সাজিয়ে দিয়ে গেছে। এক কোণে সুন্দর মতো একটা ফ্লোর বেড পাতা, এক পাশে ছোট্ট একটা বেড সাইড টেবিল, সেটার উপর সাজিয়ে রাখা হয়েছে আগের সময় হেরিকেন। ঘরের দু কোণায় একই রকমের জিনিস আরও তিনটি সাজিয়ে রাখা, তার মধ্যে একটি হেরিকেন জ্বলে রাখা, টিমটিমে আলো দিচ্ছে সেটা। যদিও এটা সম্ভবত সাজানোর জন্য, কারণ তাঁবুর উপরে কৃত্রিম আলো, সাদা আলোয় ব্যবস্থা করে রাখা। ছোট ছোট ফেয়ারি লাইটগুলো গোটা তাঁবু জুড়ে ঝুলছে। ঈশান তিতির ভিতরে ঢুকে দম আটকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বিদ্যা যে পরিকল্পনা সাজিয়েছে, ওদের মধুচন্দ্রিমার ব্যবস্থা করে দিয়েছে খানিকটা, সেটা তিতির সেভাবে টের না পেলে ঈশানের বুঝতে বাকি নেই একদম। ঈশান আর চোখে দেখল তিতিরকে। তারা যখন আশেপাশে ঘুরতে বের হয়েছিল, তখনই এত সব কিছু ছিল না, স্বাভাবিক ছিল না সব। এর মধ্যে এত কিছু কিভাবে করলো? মাথায় হাত এলো তার। ঈশান হাতের ছাতাখানা পানি ঝরিয়ে বদ্ধ করে ঝুলালো একপাশে। তিতিরকে ইশারা করলো ভেতরে যেতে। বাইরের বৃষ্টির বেগে দিক পরিবর্তন হচ্ছে। দমকা বাতাস এসে পশ্চিম দিক থেকে দিক পাল্টে দক্ষিণ দিকে বইছে। শীতল পানির ঝাপটা এসে ভিজিয়ে দিচ্ছে প্রায়। এ থেকে বাঁচার উপায় একটাই, তাঁবুর অংশ নামিয়ে দিয়ে আটকে দিতে হবে। ঈশান ভিতরে ঢুকে পরখ করে নিল ঠিকঠাক সব। বেশ শক্তপোক্ত করে সেট করা তাঁবুটা। খুব এলোপাথারি ঝড় নয়, না হলেও তবুও তাঁবুর কিছু হওয়ার কথা নয়। ঈশান নিজের ভেজা শার্টের বোতামে হাত চালাতে চালাতে বলল, বাল্বটা জ্বলে দে, ওসব আগুন টাগুন নিভিয়ে ফেল, অসহ্য লাগছে। তিতিরের কাছে কিন্তু বিষয়টা মোটেও অসহ্য লাগছে না, বরং বেশ ভালো লাগছে। ফেয়ারি লাইটগুলো জ্বেলে দিতে কৃত্রিম হলুদ আলোয় ভরে উঠল তাঁবুর এক পাশটা। অন্য পাশে থাকা হারিকেনের আলোয় বেশ খানিকটা বাড়িয়ে দিল তিতির। এরকম পরিবেশে হলুদ আলোর থেকে সৌন্দর্য আর কিছুতেই হয় না। বাইরের বৃষ্টি আর এরকম তাঁবুর ভিতরে আগের দিনের মতো হ্যারিকেনের আগুন জ্বেলে রাত্রি যাপন। তিতিরের ড্রিম ছিল তো এটাই। তিতিরের কর্মকাণ্ডে আর চোখে নিবন্ধ দৃষ্টি দেখে যাচ্ছে ঈশান। আগুনের হলদেটে শিখার ভেজা শরীরে কালো শাড়ি পরিয়ে তার আগুনের হলদেটে শিখায় ভেজা শরীরে কালো শাড়ি পরিয়ে তার নারীকে দেখে হৃদয়ে থমকে বসে আছে তার। তিতির হাঁটু ভেঙে বসে দুহাত আগলে টেবিলের এক কোণে রাখা ছোট্ট একটা মোমবাতি আগুন লাগাতে ব্যস্ত। ঈশান হাঁসফাঁস করে উঠল। এরকম রোমান্টিক মহল ক্রিয়েট করার মানে কি? অবাধ্য বেবি হেয়ারগুলো কানের ভাঁজে গুজতে গুজতে তিতির পিছু না ফিরে বলল, ওই আলোগুলো থাক, এমন ওয়েদার হলদেটে আলোই মানায় ভালো। তাছাড়া এখনও জ্বালা থাকলে ঠান্ডা কম লাগবে। ঈশান জবাব দেয় না। তিতির যদি সঙ্গে সঙ্গে পিছু ফিরত, ঈশানের থমকে থাকা মুখপানে একবার তাকাতো, ওই চোখের অব্যক্ত কথাগুলো হয়তো আজকে এক নিমেষে পড়ে ফেলতো। নিজের থেকে ছুটে এসে মাথা রাখতো এই উন্মাদ পুরুষটির বুকে। তিতিরের নিজের ভেজা চুলগুলো আলতো হাতে ঢিলে ঢালা খোপা করে উঠে দাঁড়ালো, প্রায় ব্যাকলেস
অবহেলায় ঢাকা না পড়া ধবধবে ফর্সা অংশ উন্মুক্ত ঈশানের সামনে। তিতির উঠে দাঁড়াতে ঝটপট চোখ সয়ে নিল ঈশান। শীতল কণ্ঠে হড়বড়ি বলল, শাড়ি পাল্টে ফ্রেশ হয়ে নে জলদি। বৃষ্টির পানি মাথায় পড়েছে খানিকটা, ঠান্ডা লেগে যাবে। তিতির মাথা ঝাঁকিয়ে নিজের ব্যাগের দিকে এগিয়ে গেল ঠিকই, কিন্তু আচমকা কেমন একটা শিরশির করছে গোটা শরীর। শীতে নয়, অন্য কারণে। কারণ অবশ্য ঈশান। এতটুকুন একটা জায়গায় এখানে কাপড় পাল্টাবে কী করে? তাছাড়া ঈশানকে বাইরে যেতে বলা যায় না। তাঁবুর উপরে আছড়ে পড়ছে বৃষ্টি, শব্দ কানে আসছে বেশ করে। মানুষটাকে এখন বাইরে যেতে বলা চরম হঠকারিতার বিষয় হয়ে দাঁড়াবে। মানুষটা তার স্বামী হতে পারে, এখনও সে সম্পর্কের পূর্ণতা দেওয়া হয়নি। লজ্জা হয়তো সে কারণে। তিতির জড়তা সহ ঈশানের জামাকাপড় বের করে ফেলল। ঈশানের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, আপনি আগে চেঞ্জ করে নিন। হাত বাড়িয়ে কাপড়গুলো হাতে নিল ঈশান। তিতির যে আনকমফোর্টেবল ফিল করছে সেটা বুঝতে বাকি নেই তার। বিরক্ত হলো খানিকটা। সে অনুভূতিটা যন্ত্রণা দেয় ঈশানকে। মেয়েটা এভাবে কুঁকড়ে থাকলে সে নিজের কাছেও যেতে ইতস্তত করে। তার স্পর্শ কোনোভাবে মেয়েটার অযাচিত মনে হয় না। সেই কথাগুলো ভাবতে ভাবতে এতগুলো দিন পেরিয়ে গেল তাদের মধ্যে। ঈশান ঠান্ডা স্বরে বলল, আমাদের এখান থেকে মিনিট 5 পশ্চিমে গেলে একটা বাড়ি আছে, দিদার আশ্রমের নাইট গেটের বাড়ি। তোর কোনো সমস্যা হলে, ওয়াশরুমের প্রয়োজন হলে ওখানে যেতে হবে। তিতির মাথা নেড়ে না করলো। প্রয়োজন নেই এখন তার ওয়াশরুমের। আর রইল বাকি অন্য কিছুর দরকার, সেটা প্রয়োজন নেই বললেই চলে। খাওয়া বা হাত মুখ ধোয়া পর্যন্ত পর্যাপ্ত পানি এখানে রাখাই আছে। খাবার দাবার থেকে শুরু করে একটা ঘরের আসবাবপত্র বাদে প্রয়োজনীয় বাকি সব জিনিস যেন বৃদ্ধা এখানে এনে দিয়েছেন। তাঁবুর ভিতরে দুজন দাঁড়িয়ে আছে দুপ্রান্তে, দুজনের নিজেদের জামাকাপড় হাতে থ মেরে দাঁড়িয়ে। তিতির কালো শাড়ি ভিজে একাকার অনেক আগে। মখমলের মতো শরীর সেটা আষ্টে পৃষ্ঠে জড়িয়েছে। দেহের প্রতিটি ভাঁজ চোখে পড়ছে ঈশানের। শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে সেই শাড়ি পরা অবস্থায় দেখার পর থেকে। তবে কি এক অজানা কারণে ঈশান নিজ থেকে এগোচ্ছে না। তিতির দুহাত খামচে ধরে আছে নিজের হাতে অন্য একটা শাড়ি। সেটা নিয়ে কি করা উচিত সেটাই যেন খেয়াল হচ্ছে না তার। বাইরের বৃষ্টির শব্দের সাথে সাথে আন্দোলিত হচ্ছে তার মনের ভিতর। ঈশান কাছে আসছে না তার, অথচ কথা দেওয়া ছিল আজ কাছে আসলে বাধা দিবে না সে। কিন্তু সেরকম কিছুই হলো না। ঈশান কি আজ তার অনুমতির অপেক্ষায়? তাহলে কি করে? সে মেয়ে হয়ে কিভাবে এগোবে? লজ্জায় মরে তো যায় তো সে এই পুরুষটার সামনে আসলে। ঈশান নিজের শার্ট তিনটে বোতাম এর মধ্যে খুলে ফেলেছে। তিতিরের কাঁচুমাচু মুখটা দেখতে তার বেশ লাগছে। একরাশ ভেজা চুল পিঠের উপর পড়ে আছে মেয়েটার। কপাল গড়িয়ে ভেজা চুলের পানি গড়িয়ে পড়ছে। কোনোটা বিলীন হচ্ছে তিতিরের গোলাপি ঠোঁটের উপর, কোনোটা বা আরও একটু বাড়াবাড়ি করে তিতিরের বক্ষবাজে হারিয়ে যাচ্ছে। ঈশান শুকনো ঢোক গেল। আজকে এই মুহূর্তে তিতিরের কাছে এগোলে কি মেয়েটার সাথে কিছু ভুল করাবে? ভুল কেন হবে? মেয়েটা কয়েকবার অনুমতি দিচ্ছে, আর কত অপেক্ষা? সম্ভব নয় এই অপেক্ষার প্রহর গোনা। ঈশান মুখ কালো করে কিছু বলতে যাবে তখনই টুংটাং বেশ কয়েকটা মেসেজ আসলো বোধহয়। ধ্যান ভড়কালো ঈশানের। তিতিরের দিক থেকে নিজের এলোমেলো দৃষ্টি সরিয়ে ফোন হাতে নিতেই মাথা দপ করে উঠল। আবার ইয়াস। এরকম একটা মুহূর্ত, অসহ্যকর সব কিছু। চোখ বুজে শ্বাস ফেলল জোরে জোরে। তিতির ঈশানের দিকে ফিরে বলল। ঈশানের মুখে গাম্ভীর্য দেখে প্রশ্ন করল, কে? কিছু হয়েছে? মুখে জবাব দিল না ঈশান। তিতিরের দিকে কেমন একটা অচেনা দৃষ্টিতে নিয়ে ছাতা ফেলে তাঁবু খুলে বের হয়ে গেল বাইরে। তিতির পিছু ডাকলো, ছুটে এলো। তবে সে যুবক ততক্ষণে হাঁটা ধরেছে। লম্বা লম্বা পায়ে কদম ফেলে এগিয়ে গিয়েছে বেশ খানিকটা। তিতির হতভম্ব হয়ে গেল এক প্রকার। এই বৈরী আবহাওয়ায় এরকম বাইরে ছোটার মানে কি ছিল সদ্য আসা টেক্সে? সেসব আপাতত অজানাই রয়ে গেল মেয়েটার। রাত্রি সবে 9:30। চন্দ্রদেওয়ান সবে এশার নামাজ পড়ে উঠেছেন। এতক্ষণ জায়নামাজে বসে থাকলো রাতের খাবার নিয়ে। আয়া পৌঁছানো। উঠে বসলেন বিছানার এক কোণে। আশ্রমের সবাই জেগে। এত জলদি কে ঘুমায়? এদিকে তীব্র বৃষ্টির সামনে রাস্তার পাশে সরু ড্রেনে পানি জমেছে বেশ রকম। আশ্রমের কর্মচারীরা হাঁকডাক করে সেসব পরিষ্কার করতে ব্যস্ত। বৃদ্ধা খানিক পর পর বারান্দায় গিয়ে গলা উঁচিয়ে নির্দেশ দিচ্ছেন। এখন শব্দ বেড়েছে, বাতাসের তীব্রতায় বৃদ্ধা ভাঙা গলার আওয়াজে অতদূর না পৌঁছাচ্ছিল না। বাধ্য হয়ে নামাজটা শেষ করে নিলেন আগে।
ট্রে থেকে স্যুপের বাটি হাতে তুলে নিলেন। সেখান থেকে এক চামচ স্যুপ মুখে তুলতে তুলতে গম্ভীর গলায় বললেন, আয়েশা। জি আম্মা। যা যা দিয়ে আসতে বলছিলাম সেসব সাজাতে বলেছিলাম, সব হয়েছে? চন্দ্রনারায়ণ ব্যক্তিগত খেয়াল রাখেন আয়েশা। মালকিনীর কথায় মাথা ঝেঁকে মুচকে মুচকে হাসলো সে। দাঁত বের করে হাসতে হাসতে বলল, সব ব্যবস্থা কইরে দিয়ে আসছে আম্মা। আমি নিজ যে দাঁড়ায় থেকে তদারকি করছি। আপনার কথা মতো হয়েছে সব, চিন্তা কইরেন না। বৃদ্ধা চোখের চশমাটা ঠেলে ঠিকঠাক করলেন, ভুরু উঁচে বললেন, কাজ হবে মনে হয়? আয়শা দাঁত বের করে প্রাণ খোলা হাসি উপহার দিলেন। উচ্ছ্বাসিত কণ্ঠে ভীষণ আত্মবিশ্বাসের সাথে বলল, হইব না মানে? দাঁড়াইব আম্মা। ভিতরে যা ঝলকানি দেওয়া হয়েছে না আপনার নাতি নাতনি, তাতে দেওয়ানা হইয়া যাবে। কি যে শখ করবো একে অপরে। বিদ্যা সন্তুষ্ট হলো যেন। আয়েশ করে সুপে চুমুক দিয়ে আরও কয়েকটা আদতে এসবে মাথায় আসেনি তার। বুড়ো মানুষে নাতি নাতিদের এত ব্যক্তিগত বিষয়ে নাক গলানো তার চলবে কেন? একে তো জোর করে বিয়ে দিছিল, এখন যদি জোর করে মধুচন্দ্রিমাটা করিয়ে দিতে হয় তাহলে ওদের মধ্যে ভালোবাসা তৈরির সুযোগ দেওয়া হবে না। তবে সে চিন্তাভাবনা ছেড়ে মুছে এরকমটা বুদ্ধি না খাটালে চলছিল না। আজ দুপুরে বাড়ি থেকে নুরির ফোন পেয়ে বৃদ্ধা রীতিমতো নড়েচড়ে বসছেন। বিয়ে দেওয়া হয়েছে প্রায় ২-২.৫ মাস। উপরে উপরে এত যত্ন ভালোবাসা, তাহলে এখনও স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হবে না কেন? ভালো না বাসলে সেই আলাদা কথা। ছেলেটা সবার সামনে বুক ফুলিয়ে বউ নিয়ে সংসার করতে চাইবে, তার পুতুলটাকে বউ হিসাবে যত্নে রাখার বায়না দিবে, অথচ কাছে টানবে না। সত্যিকারে বউয়ের মর্যাদা এখনও দেবে না, তাই হয়? তার দাদু ভাইয়ের বিষয়টা তাও দুঃখজনক। পুরুষ মানুষ বিয়ে করেছে অথচ বউ কাছে পায়নি এখনো। এটা মানার মতো? আহারে, নাতিটা তার কি না কষ্ট আছে। অগত্যা একটু কলকাঠি না নাড়লে চলে। যদিও তিথির বায়নার জন্য সব শহর হচ্ছে, তার উপর আজকের আবহাওয়াটা যেন তাদের সয়। সে শুধু একটু ভিতরের পরিবেশটা ঠিকমতো গুছিয়েছে, এই যা। আর তিতিরকে ধরে বেঁধে তখন বের হওয়ার সময় শাড়ি পরানোর বুদ্ধি তারই ছিল। তার দৃঢ় বিশ্বাস আজ কাছাকাছি আসতে বাধ্য ওরা দুজনে। তারপরে কাজ না হলে বুড়া বয়সে এই লম্বা নাক আর একটু না হয় গলাবে। সমস্যা কি? কোনো সমস্যা নেই। আমি এখন একটা সিগারেট খাবো, অনুমতি দিবি? তিতির ভেজা শরীরে বসে আছে এতক্ষণ। ঈশান ওভাবে হুট করে বের হয়ে যাওয়ার ভয় চিন্তার মিশ্রণে কুঁকড়ে ছিল মেয়েটা। তবে ঈশান সময় নেয়নি। বাইরে গিয়ে ভিজে কাক হয়ে মিনিট 10-এর মাথায় এসে আবার হাজির হয়েছে তাঁবুতে। তিতিরকে ওভাবে ঠায় বসে থাকতে দেখে ধমক দেওয়া হলো না তার। আজ ধমকাধমকির মুড নেই, অন্য কিছুতে মজে আছে। ডুবতে চেয়েছে, ক্ষেত্রবিশেষে পুড়ে ছাই হতে চেয়েছে। তিতিরের নিষেধের পর ঈশান অনেক দিন যাবৎ সিগারেট ছেড়ে গেছে, তিতিরের সেটা জানা। আজ হুট করে এমন কথায় অবাক চোখে তাকালো, প্রশ্ন করলো, সিগারেট? বাদ দিয়েছেন যতদূর জানতাম। কাছে আছে মানে? খান নিশ্চয়? ঈশান পকেট থেকে সিগারেটের প্যাকেটটা শক্ত করে চাপিয়ে রাখলো। এটা সবে কিনে নিয়ে আসলো। কারণ আছে তার অবশ্য। ডিস্টার্ব সে এই মুহূর্তে। তাকে শান্ত করতে পারে দুটো জিনিস, এক সিগারেট আর দ্বিতীয় তিতির। তবে তিতিরের এই মুহূর্তে তাকে বিনাশকারী রূপে আছে। ওই নারীকে কাছে গেলে দুজনে আজ ধ্বংস হবে। কিছু সময় শান্ত হতে কাছে টানলে আজ নিজেকে আটকানো সম্ভব হয় না তার পক্ষে। ঈশান শান্ত স্বরে জবাব দিল, কিনে আনলাম। এখন? এই বৃষ্টির মধ্যে? খুব দরকার ছিল? হুম দরকার মানে কেভিং হচ্ছে ভীষণ। কেভিং হচ্ছে? এই কথাটা শুনে তিতিরের শরীর শিহরণ হয়ে গেল। ঈশান তার সামনে যতবার এই কথাটা উচ্চারণ করে ততবার তিতির বুঝে নিতে হয়েছে এই কথাটা আক্ষরিক অর্থ। কেভিংটা আদতে সিগারেটের জন্য নয়, অন্য কিছু। তিতিরের বুকের ওঠানামা এই মুহূর্তে চোখে পড়ার মতো। ঈশান নজর সংযত রাখল। শান্ত স্বরে বলে, এখনও চেঞ্জ করিসনি কেন? বাইরে ছিলাম, এই সুযোগে চেঞ্জ করে নিলেই পারতি। আমি ঘুরে দাঁড়াচ্ছি, শাড়িটা পাল্টে নে। কথা বলেই ঘুরে দাঁড়ালো ঈশান। তিতির হতভম্ব। লোকটার হলো কি আজকে? এরকম ব্যবহার কোনো? 7-5 ভাবার মাঝে তোয়ালেটা হাতে তুলে নিল। জবজবে ভেজা মাথাটা আগা মোছা উচিত ঈশানের, তাই তিতিরে আগে এগিয়ে গেল তার দিকে। হাত বাড়িয়ে তোয়ালটা ঈশানের দিকে তাক করে মিহিকণ্ঠে বলল, মাথাটা মুছে নিন। আমার সময় লাগবে, ততক্ষণে আবার আপনার ঠান্ডা বসে যাবে। ঈশান ঘুরে দাঁড়ালো। তিতিরের রিনরিনি কণ্ঠস্বর, ঝনঝনে চুরির শব্দ হচ্ছিল। এক গোছে কালো চুড়ি ঝনঝন শব্দ করে সেসব
এতক্ষণে খেয়াল করেনি সে। নিজের ঘোলা দৃষ্টি সরিয়ে রেখে তোয়ালেতে মুছে নিল নিজের চুল। তারপর বিনা বাক্য হাত বাড়াল তিতিরের চুলের দিকে। তিতির থমকালো খানিকটা, অতঃপর নিজেকে সামলে ধীর করে বলল, আমি পারবো, আপনি ফ্রেশ হয়ে নিন। তিতিরের কথায় ঈশানের মধ্যে কোনো ভাবান্তর হলো না। মুখটা ভাবলেশীন হয়েছে। তিতিরের উচ্চতা ঈশানের বুক অব্দি, 3টে বোতাম খোলা সে বুকের কাছটায়। উন্মুক্ত হয়ে আছে তেলতেলে বুকটা, জিম করা পেটানো শরীর, ফুলো ফুলো পেশল অংশ গোটা শরীর জুড়ে। তিতির চোখ বুঝল, ঈশানের শরীর কড়া পারফিউম যেন আষ্টে পৃষ্ঠে ঘিরে ফেলেছে তাকে। তিতিরের চুলগুলো আলতো করে মুছতে মুছতে শীতল গলা বলল, আমরা এখন স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করি না, এটা বাইরের মানুষ কি করে জানলো? তিতির চমকায়, বেশ চমকায়। এই সময় হুট করে এই প্রশ্নে মাথা তুলে তাকায় ঈশানের দিকে। কাজলরাঙা আঁখি জোড়ে একরাশ জিজ্ঞাসা। আমতা আমতা করে, মানে কে জানবে? এসব কি বলে বেড়ানোর কথা? ঈশান আচমকা এক কাজ করে বসল। তিতিরের শাড়ির আঁচল ভেদ করে উন্মুক্ত কোমরে দুহাত চেপে ধপ করে হাঁটু ভেঙে বসে পড়ল তিতিরের সামনে। আমি আর সহ্য করতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি তোর থেকে দূরে সরে থাকতে থাকতে। ভীষণ বেকুল শোনালো ঈশানের কণ্ঠস্বর, কেমন জড়িয়ে আসছে যেন প্রতিটি শব্দ। ঈশানের খসখসে শীতল হাতে থাপা জ্বললে যেন গোটা অঙ্গ। পাথর হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। পেটের উপরের থেকে ভেজা শাড়িটার আঁচলের অংশটুকু সরিয়ে কপালে ঠেকালো সেখানটায়। নিজের উষ্ণ উদরে ঈশানের জবজবে সিক্ত চুলের ছোঁয়ায় ঝংকার তুলে উঠল। নারীসত্তা জেগে উঠল যেন। তিতিরের দাঁতের কবলে পড়ল তার দুহাতে খামচে ধরা শাড়ির অংশ। ঈশান স্ত্রীর তুলতুলে উদরে পেট ঠেকিয়ে বেকুল কণ্ঠে বলল, তোর তোর কি এখনো সময় লাগবে তিতির? আমার কত পরীক্ষা নিবি আর তুই? তুই আমাকে শান্ত না করলে আমি জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাব আজ রাতে। তিতির মাথা ঝুঁকে এলো, খিচে বন্ধ করে রাখা চোখের পাপড়ি জোড়া কম্পন লাগছে অস্বাভাবিকভাবে। দংশনের তীব্রতায় গোলাপি পাত্রা অধৈর্যের রক্ত বের হয়ে এলো বেড়ায়। তিতির ঘাড় ঘুরিয়ে নিজের লাজুক মুখটা লুকাতে চাইল। মেয়েটা কোনো জবাব নেই। বাইরে ঝড় বৃষ্টির তাণ্ডব ছাড়া বাকি সব নিস্তব্ধ লাগছে তাঁবুর ভেতরটায়। তিতির সারাশব্দ না পেয়ে মেয়েটার কোমর ছেড়ে উঠে দাঁড়ালো মুখোমুখি। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আর ইউ নট রেডি ইয়েট? এবার জবাব পাওয়া যায় না তিতিরের। মুখে কুলু বেটে রেখেছে। ফর্সা মুখটা লাল টকটকে, নাকের ডগায় মুক্তোদানার মতো পানি জমেছে। অস্বাভাবিক ওঠানামা করছে। ঈশান তবুও তিতিরের অনুমতির অপেক্ষা করে। মেয়েটা মুখে ওকে সম্মতি দেয় না এখনো। কী করা উচিত? ঈশান হাতের তোয়ালাটা নিয়ে উঠে যেতে উদ্যত হতে হাতের কবজি টান পড়লো একটা নরম হাতের। উষ্ণ একটা হাত তার কবজি আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে। সে হাতের কম্পন টের পাচ্ছে ঈশান। তিতির দূরত্ব ঘোচালো, একেবারে মিশে দাঁড়ালো ঈশানের পিঠের সাথে। নারী দেহের গভীর স্পর্শ অনুভব করলো ঈশান। তিতির কোমল নরম কোমল অঙ্গ ছোঁয়া পেতে শ্বাস প্রশ্বাস আরও বেড়ে গেল তার। তিতির পেছন থেকে নিজের মাথা ঈশানের পিঠে ঠেকালো, অন্য হাত গলিয়ে দিল ঈশানের লম্বা চওড়া আঙুলে ফাঁকে। ফিসফিসে করলো, কোথায় যাচ্ছেন? কাছে চাই না নিজের স্ত্রীকে? আমি প্রস্তুত তো, চাই আপনাকে। আজ এক্ষুনি, বাধা দেব না, আজ রাতে। বলিনি তখন? এক মুহূর্তের জন্য যেন জমে গেল ঈশানের উন্মাদ হৃদয়। নিঃশ্বাস ফেলতে ভুলে গেল। ঝড়ের গতিতে ঘুরে তিতিরকে জড়িয়ে নিল নিজের দুহাতের বন্ধনে। আঙুলের ডগায় চিবু গুছিয়ে ধরে হিসেবে বলল, শুনিনি বুঝিনি কি করলে এইমাত্র? আবার বল। সে ইটস অ্যাগেন। তিতির নিভু নিভু দৃষ্টি তাকায়। ঠোঁট জোড়া ফাঁক করে কিছু বলতে যাবে, তার আগে অষ্টপট আঁকড়ে ধরল ঈশান। ঘটনাটা ঘটে গেল একেবারে আকস্মিকভাবে। তিতিরের বুঝতে এক মুহূর্ত সময় লাগলো না। ঈশান নিজের ততক্ষণে তিতিরের শূন্যে তুলে দাঁড় করিয়েছে নিজের পায়ের উপর। তিতির দুহাতে খামচে ধরল ঈশানের ভেজা শার্টের করে। ছেলেটা অবাধ্য হাতের অবশ করে দিচ্ছে মেয়েটার গোটা শরীরে। নগ্ন উদরে ইধানে হাতের করসাজি পাগল প্রায় অবস্থা তিতিরের। ঈশান কয়েক সেকেন্ডের ব্যবধান ছেড়ে দিল। উন্মাদের মতো নিঃশ্বাস ফেলতে দুজনে। কোমর অবধি খোলা চুলগুলো নিজের হাতে মুঠোয় নিল ছেলেটা। শক্ত করে চেপে হ্যাঁচকা টানে মেয়েটার মুখ দিয়ে আসলে একেবারে। একে অপরের নিঃশ্বাস বাড়ি খাচ্ছে দুজনের উপর। জিভে ঠোঁট ভিজে ঈশান ব্যাকুল কণ্ঠে বলল, নাও ইউ গো ফর এ, ডোন্ট প্যানিক।
অ্যান্ড ডোন্ট ট্রাই টু স্টপ মি, ওকে? তিতিরের প্রত্যুত্তর শোনার জন্য প্রশ্নটা করলো, তবে ঈশান পুনরায় আবার অপেক্ষা করবে। মেয়েটা হা করে শ্বাস নেওয়ার মাঝে বদ্ধ হলো আবার আগ্রাসী আক্রমণে। নিজের শরীর বল হারালো মেয়েটা, গোটা শরীর ভর ছেড়ে দিল নিজের ব্যক্তিগত পুরুষের বলিষ্ঠ বুকে। ঈশান আগলে রাখা হাত আরেকটু দৃঢ় করলো। তিতিরের শ্বাস ফুরিয়ে এসছে। একটুখানি শ্বাস টানতে টানতে ছটফট করে উঠল। বারংবার চেষ্টা করে মুখটা ঘুরিয়ে নেওয়ার, সম্ভবপর হয় না। ঈশান আজকে ছেড়ে দেওয়ার মতো অবস্থাতে নেই। তিতির ছটফটানি কোনো ধরনের বোধ হলো না তার। উল্টে নড়াচড়া বন্ধ করতে ইশারা করলো, কোমরে নিজের থাবা দিল। এক হাতে তিতিরের কোমরের নিম্ন অংশ হাতটা উঠিয়ে এলো তিতিরের গেলে, চেপে ধরো গালটা, মৃদু কামড় বসালো। ঈশানে এমন নির্লজ্জ কাছে তিতির শরীরে কত ভোল্টেজের কারেন্ট শক দিল বোঝা গেল না। থরথরিয়ে কেঁপে উঠল গোটা শরীর। হাতটা পুনরায় সেই জায়গায় ছুঁয়ে 1 সেকেন্ডের জন্য ঠোঁট ছেড়ে বাঁকা হাসলো ঈশান। হেসে বলল, ডু ইউ লাইক ইট? পাতলা, নরম, কোমল, ক্রমাগত দলিত মথিত হচ্ছে ঈশানের আদরে। তিতির স্তব্ধ করে দিয়েছে আজকে সে। মেয়েটা বোধহয় কথা বলে শক্তি পাচ্ছে না আর। ঈশানকে সরিয়ে আসতে দেবে না, অথচ এই পাগল লোকটার সাথে তালে তাল মেলাতে হিমশিম খাচ্ছে সে। ক্ষণে ক্ষণে কামড়ে দিচ্ছে তিতিরে, আবার সঙ্গে সঙ্গে সেই কামড়ের স্থান টেনে নিচ্ছে নিজে, শুষে নিচ্ছে নিজের দেওয়া ব্যথাটুকু। আরও বেশ খানিকটা সময় নিয়ে চলল ঈশানের এই আগ্রাসন। ঈশান ছেড়ে দিতে গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে শ্বাস তুলে মেয়েটা। ঠোঁট দুটো জ্বলে পুড়ে যাচ্ছে। লোকটার নরম ছোঁয়ায় অভ্যস্ত নাকি? যেখানে সেখানে স্পর্শ করে সেখানে ক্ষত বানিয়েছে, হৃৎপিণ্ড ঝড় তুলে দিচ্ছে এক প্রকার। এত জোরে জোরে লাফাচ্ছে কেন? মনে হচ্ছে খাঁচা ছেড়ে বের হয়ে আসবে বোধহয়। তিতির এই লাজেরাঙা মুখটা এখনো ঠিক কোথায় লুকাবে বুঝে উঠতে পারছে না। ঈশান এক নজর তাকালো সাজানো গোছানো বেডের দিকে। তিতির দিকে তাকে হাসকিসে বলল, ইউ আর ড্রাইভিং মি কেজি, ইটস মাই টাইম নাও। আজ পাগল করবো তোকে, ট্রাস্ট মি। এতটা পাগল করে ফেলবো তুই নিজ থেকে পাগলের মতো কাছে যাইবি আমাকে, আমার স্পর্শের জন্য ছটফট করবি, দুহাত বাড়িয়ে কাছে টানবি, আমার আদরের জন্য কাঁদবি। অ্যান্ড আই ডেফিনেটলি মেক দিস শিট হ্যাপেন টু নাইট। তিতির লজ্জায় মুখ ঘুরিয়ে ফেলল অন্যদিকে। ঈশানের এই খোলা দৃষ্টি মেলানো শক্তি এই মুহূর্তে তার অবশিষ্ট নেই। তিতির গাল নিজের হাতলায় চট করে তুলে নিল কোলে, হাঁটু ভেঙে নিচে। তিতির দু হাতের উপর ভর করে ঝুঁকে আছে তিতিরের উপর। তিতির দু হাত নিজের বুকের উপর আগলে রাখা, ক্রমাগত শ্বাস ফেলছে এলোমেলো। ঈশান বাঁকা হাসলো আবার, গম্ভীর কণ্ঠে আদেশ করল, তিতির লুক অ্যাট মাই আইস। তিতির প্রায় বেশ সময় নিয়ে আঁখিজোড়া উন্মুক্ত করতে দেখল নিজের উপর ঝুঁকে থাকা বলিষ্ঠ দেহের পুরুষটিকে। ঘোর লাগা চোখে তার দিকে তাকিয়েছে, একবারও পলক ফেলছে না। ঈশানের কপাল থেকে কয়েক ফোঁটা পানি টুপটা ভেসে পড়ল তিতিরের উন্মুক্ত অংশে। ছেলেটা হাতে ভর দিয়ে আদর্শ হলো তিতির উপর। মেয়েটার ঠোঁটে এতক্ষণ ধরে চলা ঈশানের আগ্রাসন সেটা ছড়িয়ে পড়ছে ফর্সা চিবুকের আশেপাশে। ঈশান হেসে বলল, তারপর শ্বাস ফেলেছিলি কেন এত জোরে জোরে? কিছু ফিল হচ্ছে? হোয়াট ডু ইউ ওয়ান্ট নাও? কি আশ্চর্য! তিতির এখন মুখে কি করে বলবে তারপর কি? তাকে বলার সুযোগ এতক্ষণ দেওয়া হচ্ছিল কোথায়? উল্টে প্রশ্নগুলো করে বারবার চেপে ধরে থামিয়ে দেওয়া হচ্ছিল। ঠোঁট জোড়া কেটে ছেড়ে ফেলছে। শ্বাস নেওয়ার সময়টুকু অবধি দেওয়া হচ্ছিল না। কতক্ষণ ওভাবে ছিল কে জানে। আর এক উন্মাদনের মতো অশালীন স্পর্শ। এত কিছুর পরে তার শ্বাস স্বাভাবিক থাকবে, এটা কোনো প্রশ্ন হলো কি? ঈশানের মুখ জুড়ে টুকু অবধি দেওয়া হচ্ছিল না। কতক্ষণ ওভাবে ছিল কে জানে। আর এরকম উন্মাদের মতো অশালীন স্পর্শ। এত কিছুর পর তার শ্বাস স্বাভাবিক থাকবে, এটা কোনো প্রশ্ন হলো? ঈশানের মুখ জুড়ে দুষ্টুমি হাসি। মেয়েটার বুকের ভিতর হাতুড়ি পেটাচ্ছে কেউ। ঈশান নিচু হয়ে নিজের ভেজা অধর ছোঁয়ালো। মেয়েটার শরীর বোধহয়
তা না হলে এরকম লাগে কেন? এই শ্বাসটালে দুনিয়া ভুলে বসে থাকে সে। এর থেকে বড় নেশা বোধহয় ঈশান এ জীবনে আর দ্বিতীয় কিছুতে অনুভব করেনি। শাড়ির পিনটা একটাতে খুলে ফেলে আঁচল আলগা করে ফেলে সে। নেশাগ্রস্ত মানুষের নেশা সময় যেমন শ্বাস টানে, ঈশানের ঠিক একই অবস্থা। ধীরে ধীরে মুখ নামলো তিতিরে। বিউটি উঁচু হয়ে থাকা অংশটায় আর আগের আদরের সামান্য চিহ্ন এখনও রয়ে গেছে। অস্পষ্ট কালচিটে দাগ এখনও দেখা যাচ্ছে। ঈশান আর কোনো দিকে ভ্রুক্ষেপ করল না। এক এক করে টুকরো টুকরো জ্বলে পড়ে যাচ্ছে গোটা অঙ্গ। তিতির মনে হলো কোনো এক রক্তচোষার খপ্পরে পড়েছে বুঝি সে। শুষে নিচ্ছে তার দেহের সবটুকু রক্ত। মেয়েটা দুহাত অজান্তে উঠে গেল ঈশানের ভেজা চুলের ভাঁজে। ছেলেটা মুখ তখনও ডুবিয়ে রাখা নারীদের লুকায়িত। নিজের কাজ অব্যাহত রেখে তিতিরের কোমর চেপে উঠিয়ে বসালো তাকে। কামুক চোখে দেখল তিতিরের তিতির চোখ খিচে বন্ধ করে হেলে আছে। ঈশান সরিয়ে ফেলল শাড়ির আঁচলটুকু। আঁচলটুকু সরাতে তিতির হামলে পড়ল ঈশানের বুকে মুখ লুকাতে। গোটা শরীর মিগি রুগির মতো কম্পিত হচ্ছে মেয়েটার। ঈশান আলতো হাতে সোজা করলো তাকে। আদুরে গলে বলল, লজ্জা ভাঙতে এত তোড়জোড় করছি? এই বুকটা তো তোরই, যখন ইচ্ছে মুখ লুকাবে, কিন্তু সেটা এখন নয়। লেট মি লাভ ইউ টুডে প্লিজ। লজ্জায় হাঁসফাঁস করছে তিতির। ঈশানের মাতাল কণ্ঠ তার ভীষণ। সে বরাবরের মতো এলোমেলো হয়ে যায়। ঈশানের অবাধ্য সত্তা এরই মধ্যে আর একটু লজ্জা ভাঙার কাজে নেমে পড়ছে। তিতির ঘুরিয়ে মেটার শরীরে উপরিভাগ সেটে থাকা পিছনে দাঁত দিয়ে একটানে খুলে ফেলে সেটা। টান দিতে আলগা হলো গোটা কাপড়। ধীর হতে সম্মুখীন অগ্রভাগের বোতাম আলগা করে ফেললে একে একে। একটানে খুলে ফেললে সেটা। দাঁতে ঠোঁট কামড়ে ধরে আছে মেয়েটা। কপালে অসংখ্য ভাঁজ। মুখ রক্ত জবার মতো রক্তিম। টোকা দিলে বুঝি রক্ত গড়িয়ে পড়বে। ঈশান আবার এক মুহূর্ত যেন নিজের হার্টবিট মিস করলো। ধক করে উঠল সেদের। চোখ ধাঁধে উঠল। আধারের রাতে আকাশের চাঁদ তারা মেঘে ঢাকা। কিন্তু সত্যি কি তাই? এই তো চাঁদ। তারা সব কিছু আলোর জমিনে নেমে এসেছে। ঝলমল করছে ঈশানের ঘরটা। ওই চাঁদ তারার থেকে হাজার গুণ সুন্দরী এক রমণী তো তার ঘরে। এই রমণীকে এক টুকরো চাঁদের আলো মনে হচ্ছে এই মুহূর্তে। ভেজা শরীরে বৃষ্টির পানি ঝলক দিচ্ছে হলুদ আলোতে। তার চোখ আটকে আছে নারীদের সব থেকে আকর্ষণীয় অঙ্গ আড়াল করে রাখা ছোট্ট কাপড়ের অংশের দিকে। ফর্সা শরীরের উপর এক নজর সব মাপজোক যেন আরও একবার করা হয়ে গেল ঈশানের। নির্মদ গোটাটা শরীর। ঈশান আর একটু কাছে ঘেঁষে দূরত্ব ঘোচালো। তিতিরের কাঁধের উপর আঙ্গুলের উল্টো পিঠ ছুঁয়ে, আজকের পর থেকে অনেক কিছুর উন্নতি হবে বেবি, বাট ইউ শুড কোঅপারেট উইথ মি। আপনি? আমি কি? চোখে চোখ রেখে প্রশ্ন করলো। জবাব দিচ্ছি। আমি? ঈশান বাকিটা শোনার প্রয়োজন বোধ করল না। অন্যদিকে তিতিরের দৃষ্টি মেলতে পারে না। ঈশানের শীতল হাত তার কাঁধ কণ্ঠদেশ থেকে নামতে নামতে বেশ নিচে নেমেছে। ঈশানের স্পর্শ গিয়ে ঠেকলো দেহে। সে লুকায়িত ভাসে। শ্বাস নিতে ভুলে বসলো তিতির। কয়েক সেকেন্ড মাথায় ঈশান চোখ কুচকে বড্ড সিরিয়াস কণ্ঠে বলল, ইটস সফটনেস ফিল করতে পারছি না। খুলে ফেলি, হ্যাঁ? তিতিরের গোটা শরীর বরফের মতো হিম হয়ে গেল। বর্ষার শব্দ ভেদ করে হৃৎপিণ্ড দ্রিম দ্রিম কানে আসলো। ঝাঁকি দিয়ে উঠল তনুধ। হা করে নিঃশ্বাস নিতে হচ্ছে তার। গলায় আটকে থাকা শব্দ লজ্জায় জড়িয়ে গেল। ঈশান অনুমতি পরোয়া করল না। আঙুলের ডগায় মখমলের মতো তুলতুলে গায়ে লেপ্টে থাকা এক টুকরো কাপড়ের বাকি কাপড়গুলো দরকার নেই আঁচড়াতে। ধরা ছোঁয়ার আগে চোখ ভরে তোকে এক দেখতে চাই আজকে। কোনো কিছুতে বাধা দিবি না, কেমন? আজ আমার কথা চলবে, আজ গোটা রাতটা। বাট ইউ ক্যান স্ক্রিম। কাঁদাবো আজ তোকে।
তবে আজকের কান্নায় আক্ষেপ কম, আবেগ বেশি থাকবে। বাট অ্যাট ফার্স্ট কল মাই নেম সে ঈশান। ঈশান একটানে পড়া কথাগুলো পরিপ্রেক্ষিতে চোখ জোড়া খুলল তিতির। ঈশান খেয়াল করলো মেয়েটার চোখ জোড়া ঘোলা এসছে, নিয়ন্ত্রণ বাইরে গিয়েছে সে। বুঝতে পারছে কি নিজে সেটা। তিতির আচমকা কেমন যেন বদলে গেল। এতক্ষণ খামচে ধরে রাখা বিছানার চাদর ছেড়ে এক হাতে ঈশানের কলা টেনে আরও ঝুঁকিয়ে এলো নিজে থেকে। ঘন নিঃশ্বাস দুজনে। যদি না বলি কি করবেন? কাছে টানবেন না? ঈশান ফিসেল এসে একটানে তিতিরকে কোলে তুলে নিল। দ্রুত হয়ে গায়ে জড়িয়ে থাকা অবশিষ্ট শাড়ির অংশ বলতে 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 আমি কাছে টানবো। বল যে তুই কাছে টানতে বলবি। কতবার বলবো আমার আদরের চেয়ে কাঁদবি তুই? আর কয়েক মিনিট বাকি সেই মুহূর্ত দেখতে চাস? ঈশানের হাত অবদ্ধতা শুরু হলো আবার। কুকড়ে উঠল মেয়েটার তনুমান। ঈশান নিজের ঠোঁট তিতিরে হিসিসে আদেছিল, সেট তোর ভাগ্য ভালো নাম ধরে ডাকতে বলছি। ড্যাডি ডাকাইনি, বাধ্য করিস না। ওটা ডাকাতে না হলে বাধ্য করবো। বল এখন, সে ইয়োর হাজবেন্ড নেম বেবি। এক মুহূর্তে ইতস্তত করলো ঈশানের মাতাল চাহানিতে বোধহয় হিপনোটাইজ করে বসলো তিতিরকে। শুকনো ঢোক গিলে বলল, ঈশান। ঈশান সন্তুষ্ট হলো বড্ড। শব্দ করে তিতিরের কানের লতিতে চুমু খেয়ে শীতল করে বলল, থ্যাঙ্কস লাইক এ গুড গার্ল। বলেছিলাম না আমার নামে তসবি পড়বে? তার আগে নামটা মুখে নিতে হবে তো। সে ইট অ্যাগেন। যদি একটু পর আমার আর জোর করতে হবে না। আমার নামে চিৎকার খুশি মনে করবি তুই। আর একবার ডাক নাম ধরে। তিতির বাধ্য মেয়ে ব্যাকুল স্বরে ডাকলো ঈশানের নাম। তিতিরের মুখে এই প্রথম নিজের নাম শুনে হিসিসে বলল, আজ রাতে ভাই ডাকলে কাল সকালে জ্ঞান ফেরাবো। আরেক দফা আদর নিয়ে ওয়ার্নিং দিলাম। জাস্ট অনলি ঈশান, গট ইট? জড়তার সাথে মাথা উপন্যাস করলো তিতির। প্রায় সঙ্গে সঙ্গে ঈশান হাতটা চোয়াল ছেড়ে নেমে এলো। দেহের উপরের সব সব হারিয়ে ফেলা হয়েছে অনেক আগে। বাকি সব সরে গেল খানিকের মধ্যে। ঈশানের হাতের অবদ্ধতায় আবেশের যন্ত্রণা। মাথা হেলে গেল পিছনের দিকে। অস্ফুট স্বরে বলল, মেরে ফেলবেন আপনি আজ আমাকে? ঈশান হাসলো। হাতের কাজ অব্যাহত রেখে ফিসফিসে বলল, মা মরবো মরবো দুটোই। আজ রাতে আমাদের দুজনের মরণ। সময় গড়িয়ে পড়ছে অনেকক্ষণ। না তো বাইরের বৃষ্টির বেগ এক ফোঁটা কমছে, না তো এদিকে ঈশানের উন্মাদনা। গোটা শরীরে কেউ যেন আগুন ধরে দিচ্ছে মেয়েটার। কিশোরী থেকে তৃপ্ত একটু নামতে যাবে তার আগে নড়ে চড়ে উঠল তিতির। ঈশান তিতিরের হাতটা তুলে নিয়ে ছোঁয়ালো নিজের শার্টের বোতাম। খোলে এগুলো। তিতির কাঁপা হাতে খুলে ফেললো সবকটা বোতাম। ঈশান একটানে গোটা শরীরে ভেনগুলো ফুলে ফেঁপে উঠছে। জিম করা পেটানোর শরীর পুরো। নিজের দিকে ওভাবে তাকাতে চোখ ঘোলা হয়ে তাকিয়েছে। তিতিরকে উদ্দেশ্য করল, আর আর ইউ স্কার? এই শরীরের ধুকপুক ধুকপুক ধুকপুক। এতক্ষণে তীব্র শব্দ বজ্রপাত হচ্ছে। তাঁবুর ভিতরে এক কোণে শুধু একটিমাত্র হ্যারিকেনে রাখা হলুদের আলোয় দুটো শরীর আভা পালছে। একে অপরের উপর মাতাল হচ্ছে দুই মানব বর্ণবী। তিতিরের তুলতুলে উদরের উপর দুপা খামচে ধরল বিছানার চাদর। ঈশান ধীরে ধীরে নেমে এলো একদম পায়ের কাছে। তিতিরের পা জোড়া মুখ নামিয়ে চুমু আঁকল বিনা বাক্যবে। মোমের মতো পা থেকে তার পরনে সেই নুপুর জোড়া খুলে ফেলল। হাঁচকিস বলল, আজ তোর গোটা দেহজুড়ে আমার বিচরণ থাকবে, আর কিছু না, শুধু আমার। ঈশান আশ্বাদ দেওয়ান প্রতিটা ভাঁজে আমার সিল। তোর নারীত্ব আজ আমার নামে লিখে দিবি। আমার আদরে, আমার মাঝে ভালোবাসা, এমন কোনো কৃত্রিম প্রসাধনী অলংকার কিছুই থাকবে না। এই নারীমন দেহ সব আমার, শুধু আমার। আবেশিত হচ্ছে বারবার তিতির। অন্যরকম ঈশানকে আজকাল নিয়মিত দেখেছে। সারা জীবন যে মানুষটাকে দেখে এসেছে সে ঈশান ভাইকে চিনে এসেছে। এমনকি বিয়ের শুরুর দিনগুলো সে মানুষটার সাথে সংসার করেছে। সেই সেই মানুষ হতে পারে সেই খিটখিটে দয়া মায়াহীন পুরুষটার মন
যে আদতে কেমন সেটা বুঝে তিতির প্রথম আবিষ্কার করলো। তিতিরের সর্বাঙ্গ জুড়ে তার অসভ্য পুরুষ, অসভ্য ছোঁয়া। মেয়েটা রীতিমতো কাতরাচ্ছে, গুঙ্গিয়ে উঠছে বারবার। নারীত্ব জাগ্রত হচ্ছে অস্থির। তার এমন আবেদনময়ী কণ্ঠস্বর তিতির এক মুহূর্তে ঈশানের গভীর ছবিতে মরিয়া। ঈশান গভীর টানছে না তাকে, অথচ নারী হয়ে আজ সে নিজেই ক্লান্ত, উন্মাদ। ঈশানের উন্মাদ স্পর্শগুলো অনুভব করে হুঁশ খুঁয়েছে। ডাঙা মাছ থেকে পানির স্পর্শ পেতে ছটফট করছে। তিতিরের অবস্থা তাই। ধনুকের মতো বাঁকানো কোমর ঈশানের হাতের চাপে বিছানায় লেপ্টেছে, দুহাত ভাঁজ করে খামচে ধরা চাদর। নখ সেই কখন ঈশানের পিঠে গেঁথে আছে তার হিসাব দুজনে কে এবার রাখছে। আচমকা তিতিরকে ছেড়ে উঠে বসলো ঈশান। হাতের উল্টো পিঠ, ঠোঁট মুছতে মুছতে বড্ড স্বাভাবিক গেল বলে, অনেক রাত হয়েছে। এই ঝড় বৃষ্টির রাতে রাত জাগা উচিত নয়। ইউ শুড স্লিপ। ঈশানের কথা শেষ হওয়ার সাথে সাথে আকাশ ভেঙে আরও বজ্রপাত হলো পরপর। একই রকম বজ্রপাতে এদিকে তাঁবুর ভিতরে তিতিরের মাথায় পড়ল যেন। সে রীতিমতো হাঁপাচ্ছে। ঘেমে নেমে একাকার শরীরের উপর ঈশান পাশ থেকে একটা শুকনো শাড়ি এনে রেখে দিল। তিতির কিছু বলার সুযোগ না দিয়ে অদূরে পড়ে থাকা নিজের প্যান্টটা টানতে যাবে তার আগে শোনা গেল তিতিরের কণ্ঠস্বর। শ্বাস নিতে কষ্ট হচ্ছে মেয়েটার এখনো। কোনো মতে বলল, কী হলো? ছেলেটা নিজেও হাঁপাচ্ছিল, তবে কোনো মতে নিজেকে সামলে নিয়ে নির্বিকার বলল, কী হবে? এভাবে সরে গেলে কেন? ঘুমাবি না? কী অবাক কথাবার্তা! ঘুম? এখানে এই মুহূর্তে ঘুম এলো কোত্থেকে? তিতির নিজের শরীরের দিকে তাকালো। একটা সুতো নেই। হাতে থাকা শাড়িটা কোলের উপর নিয়ে শরীর ঢাকতে ঢাকতে জোরে জোরে শ্বাস নিল। এতক্ষণ কি এগুলো ঘুমার প্রস্তুতি চলছিল আমাদের? নয় তাহলে কিসের প্রস্তুতি এগুলো? কী হয়েছে আপনার? নাথিং। শরীর ঠিক আছে তোর? শরীর? হুম। পিরিয়ড? নেই। ও আচ্ছা। ফ্রেশ হবি কি? নিয়ে যাব? ঈশান পাগল হয়ে গেল কি না মাথায় খেলল না তিতিরের। মুখ অন্ধকার হয়ে গেল মেয়েটার। আশ্চর্যের চূড়ান্ত সে। শরীর ঝিমঝিম করছে, কাঁপছে এখনো, শ্বাস নিতে পারছে না, চোখ নিভু নিভু আছে। ঈশানকে কাছে পেতে মরিয়া, নিজের সবটুকু সঁপে দিতে মরিয়া। অথচ লোকটা এহেন কী ধরনের ব্যাপার? হুট করে মাথায় এলো কিছু একটা। ঈশানে এমন করার কারণ হতে পারে একটাই। বাঁকা হাসল তিতির। কোনো ভুল নেই তার ধারণায়। ঈশান কী চাইছে, কেন দূরে সরালো বুঝে গেল তিতির। ঈশান সামনে বসা, নিজের গায়ে কাপড় জড়াচ্ছে না। তিতির শাড়িটা আলগা করে নিজে গায়ে ভালো মতো জড়িয়ে নিল। আপনি আপনার টি শার্টটা ওই তো টেবিলের উপর রাখা, ওগুলো শুকনো, পরে নিন। আমি শুয়ে পড়লাম। ডিনার ওখানে আছে, খেয়ে নেবেন। ফ্রেশ হতে হবে না আমার। যেটা হলে ফ্রেশ হতে হয় সেরকম কিছুই হয়নি, তাই না? ঈশান ভুরু ধরে কুচকল। কী ভাবলো আর কি হলো? মেয়েটা বড্ড শেয়ানা নাকি গাধা টের পেল না ঈশান। তবে আধার হয়ে থাকা মুখটা 1 মিনিট স্থায়ী হতে হলো না তাকে। পেশল উদর ছয়খণ্ডের কারুকার্যকে একটা হাত ছুঁয়ে দিল। ঈশান ফট করে মাথা নোয়াতে চোখ পড়ল তার পেটের উপর রাখা কোমল হাতটা। ফর্সা হাত আঁকিবুকি করছে সেখানে। তার একটা নগ্ন বক্ষজোড়া। চোখ বন্ধ করে ফেলল ঈশান। অস্ফুট স্বরে কী যেন বলল। তিতির নাক ঘষল ঈশানের পিঠে। আবেদনময়ী গলা বলে, কী চাইছেন? আমি চেয়ে নেই আপনার আদর? এতদিন আমি দূরে সরেছি, সেই প্রতিশোধ বুঝি? যাক, মেয়েটা টের পেয়েছে তাহলে। ঈশান হাসকেই বলল, তিতির, হুম। কীভাবে জড়িয়ে ধরছি বুঝতে পারছিস? না পারার কী আছে? ইচ্ছে করে ধরেছি। উহ। তিতিরের হাতের স্পর্শ এলোমেলো জায়গায় এগিয়ে যাচ্ছে। তিতির আচমকা ঘুরে এসে ঈশানের কোলের উপর বসল। ঈশানের গলা চিরে বিড়বিড় করে এলোমেলো কিছু শব্দ বের হলো মেয়েটার এহেন কাজে। দাঁতে ঠোঁট চেপে ধরল তিতিরের নগ্ন কোমর। তিতিরের হাত বিচরণ করছে ঈশানের উন্মুক্ত বুক, পেট, কাঁধ। ফিচেল গলা বলল, আমার কেমন লাগছে আগুনের স্পর্শ? আমাকে উন্মাদ করে নিজে থেকে চেয়ে নিতে বলেছিলি না? চাইছি এখন। আদর করুন আমাকে। যতটা কাছে এসে আদর করলে দুনিয়া ভুলে যাব, এই মুহূর্তে ঠিক ততটা আদর। আই নিড ঈশান। জ্বলে যাচ্ছি, পুড়ে যাচ্ছি। লাভ মি প্লিজ। ঈশানের আর ধৈর্য হলো না। এই অভিনয়টা চালিয়ে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। এই মুহূর্তে একদমই নয়। ঈশান শরীর ঘেমে গেছে। তিতিরের চোখ জোড়া অন্তর্ভেদী দৃষ্টি আজকে সর্বনাশের ইঙ্গিত দিচ্ছে। হোক সর্বনাশ। এটা বোধহয় হওয়ারই ছিল আর বহু আগে। এতদিন ধৈর্য ধরেছিল মেয়েটা নিজের
মুখে ওই কথাটা শুনতে। ঈশান নিজের 2 হাত চেপে রাখা তিতিরের কোমরের নিচের অংশ। কথাটা বলে তিতিরের কোমরের নিচে ঈশান আর সময় নষ্ট করল না সম্ভবত। এক হাতে তিতিরকে বিছানায় ফেলে নিজে ঝুঁকে এলো পুনরায়। এবার ঈশানের সাথে তাল মেলাতে মরিয়া তিতির। দুজনে কেউ বোধহয় বাদবাকি কোনো হিসাব করার মানসিকতা নেই। অন্য হাতে বিছানার সাথে হাঁপাতে হাতে কামড় করে বলল, বুঝে অনুমতি দিস কিন্তু। এতদিনে তৃষ্ণার্ত মানবকে জলের সন্ধানে দিচ্ছি। ডুবাবো ডুবাবো, পুড়াবো, সাথে তোকেও পুড়িয়ে অঙ্গার করে দিব। তিতির ফিসফিসে বলল, চাই, আপনাকে চাই। আমার সব আপনার নামে দিতে চাই। পূর্ণ করুন আমার নারীত্ব, স্বামীর অধিকার আজ পুরোটাই আপনার। কিছু একটা করে ফেলবো এখন। ঈশানের দৃষ্টি মেলানো মেয়েটা মন্ত্রমুগ্ধের মতো মাথা নাড়ল আলতো করে। আবেশে উঁচু হয়ে আসা ধনুকের মতো কোমরটা পুনরায় চেপে ধরতে ধরতে হাঁচকি বলে আদেশের সুরে বলল, মুখে একরাশ অশালীন হাসি এসে বিরাজ করল ঈশানের। জিভ ঠোঁট ভিজিয়ে আনস অ্যান্ড লেট মি, কথাটা বুঝে বলতে হবে। উফ, ইগনোর ইট, জাস্ট হোল্ড টাইম টু মেক। সিলেটের মাটিতে বিগত কয়েক বছর সম্ভবত আজকের মতো একেবারে বৃষ্টি হয়নি। কয়েক বছরের বর্ষণবোধে আজ এই একদিনে ঝোড়ো হওয়া সঙ্গে আকাশ পাতাল এক করে এক এক বজ্রপাত। তবুও উপরে আছড়ে পড়া তীব্র শব্দগুলো ছাপিয়ে একটাই চিৎকার উচ্চারণ করে, ঈশান। মেয়েটার শুকনো নেত্রপল্ল অশ্রুসিক্ত হলো মুহূর্তে। বাঁধ ভেঙে গড়িয়ে পড়ল নোনা জল। সেদিকে এক নজর তাকিয়ে একদম ঝুঁকে মিশে এলো তিতিরের বুকের সাথে। আদতে নিজের হাতটা এগিয়ে দিল তিতিরকে। দমকা হওয়ায় নড়াচড়া করছে তো তাঁবু। নদীর পানি ভয়াবহতা আন্দোলিত হচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে সে শব্দ। দু হাতের নখ ঈশানের পিঠে গেঁথে দিয়েছে একদম। উন্মাদনার তালে নিজের হাত ইশারা করে একটাই কথা বলতে পারল তিতির, শ্বাস আটকে এলো তিতিরে। ঈশানের ঠোঁট তার কাঁধ স্পর্শ করতে, ব্যথা ভুলতে, নিজেকে সামলাতে সেও কামড়ে ধরল। এত তীব্র দংশনে কোনো ভাবাবেগ হলো না ঈশানের। উল্টো পিঠে থাকা আলতো হাতে মেয়েটার মোমের মতো নারীদের ঝঙ্কার তুলে দোদুল্যমান হচ্ছে। বাইরে শব্দ ছাপিয়ে উচ্চস্বরে বলা ঈশানের কথার জবাব দিতে পারল না তিতির। তার গলা চিরে এই মুহূর্তে গোঙানি ছাড়া কিছুই শোনা গেল না। রক্তাব্ধ মুখটা কেমন নীল হয়ে আসছে। ঈশান শান্ত হলো না। খানিকটা ব্যস্ত গেলে বলে, থেমে যাব তিতির? চোখের পানি বাদ মানল না তিতিরের। নিজের অবশ হয়ে আসা হাতটা ঈশানের হাত ছাড়া পেতেই আঁকড়ে ধরল ঈশানের গিরিপ্রদেশ। ভাঙা গলায় কোনো মতো বলল, না, আমি ঠিক আছি। নেশা চড়িয়ে এখন দূরে সরছেন কেন? আপনি, আপনাকে চাই আমার, লাভ মি মোর। ঈশান সন্তুষ্ট হলো ভীষণ। এক ঝটকায় তিতিরকে মাথা থেকে বালিশটা সরিয়ে হেসে হেসে বলল, সাজের মায়া, পর্ব 28। পুরো গল্পটা প্লেলিস্টে। লেখিকা যখন করে দিবে আমি সত্যিই দিয়ে দিব।